আজ আমরা একটা বেশ অস্বস্তিকর কিন্তু জরুরি বিষয় নিয়ে কথা বলছি। ইউরেথ্রাল স্ট্রিকচার, প্রস্রাবের রাস্তাটা যখন শুরু হয়ে যায়। হ্যাঁ, খুবই কমন একটা সমস্যা আজকাল। আমাদের কাছে একটা পিডিএফ ডকুমেন্ট আছে যেখানে এই সমস্যা আর এর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দেওয়া। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই সূত্র থেকে কারণ, লক্ষণ আর হোমিওপ্যাথির দিকটা একটু সহজ করে জেনে নেওয়া। ঠিক। এই সমস্যায় আসলে হয় কি, প্রস্রাবের যে নালীটা ইউরেথ্রা, সেটা কোনো কারণে চেপে যায়, সরু হয়ে যায়, যার ফলে প্রস্রাব করতে খুব কষ্ট হয়, ফ্লো কমে যায়। হ্যাঁ, বা কখনো কখনো তো প্রায় বন্ধই হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে লক্ষণগুলো দিয়ে শুরু করা যাক। যেমনটা আমাদের সূত্রে বলা আছে, ধরুন প্রস্রাব শুরু করতে দেরি হচ্ছে বা বেশ চাপ লাগছে। হ্যাঁ, এইটা খুব শোনা যায়। কিংবা ধরুন প্রস্রাবের ধারাটা একদম সরু বা খুব ধীরে ধীরে আসছে, থেমে থেমে। অনেকের আবার এমনও হয় যে প্রস্রাব করার পরেও মনে হয় যেন ঠিকমতো খালি হলো না ব্লাডারটা। ওহ হ্যাঁ, ওই অস্বস্তিটা আর বারবার বেগ আসা, সেটাও একটা খুব সাধারণ সমস্যা। আর কখনো কখনো তো প্রস্রাবে একটু রক্ত বা জ্বালা ব্যথাও থাকতে পারে। এগুলো সত্যিই খুব ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তাই। এবার যদি আমরা হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে দেখি, এর পদ্ধতিটা কিন্তু একটু অন্যরকম, বুঝলেন? অন্যরকম ঠিক কিভাবে? এখানে শুধু রোগের নাম ধরে চিকিৎসা হয় না, বরং রোগীর সব উপসর্গ, তার শরীর কেমন, এমনকি তার মানসিক অবস্থাও দেখা হয়। ও আচ্ছা, তার কি একই সমস্যা, ধরুন ইউরেথ্রাল স্ট্রিকচার, কিন্তু দুজন রোগীর চিকিৎসা আলাদা হতে পারে? একদম, এটাই হোমিওপ্যাথির মূল জায়গাটা, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা। কারণ একই অসুখেও তো এক একজনের শরীর এক এক রকমভাবে সাড়া দেয়, তাই না? ঠিক। আমাদের সূত্র অনুযায়ী কিছু ওষুধের কথা বলা আছে যেগুলো উপসর্গের ওপর ভিত্তি করে কাজে আসতে পারে। যেমন ধরুন ক্যান্থারেস। ক্যান্থারেস? হ্যাঁ, ক্যান্থারিস যখন খুব জ্বালা থাকে প্রস্রাবের সময়, বা ধরুন অল্প অল্প করে বারবার হচ্ছে, বা প্রস্রাবের রক্ত দেখা যাচ্ছে। আচ্ছা। আবার ধরুন সাবাল সেরুলেটা, এটা বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে যখন প্রস্টেটের সমস্যার জন্য প্রস্রাবের গতি কমে যায়, তখন ভাবা হয়। বুঝলাম। কিন্তু একটা ওষুধের কথা যেন একটু বিশেষভাবে বলা হয়েছে, তাই না? যেটা স্কার টিস্যুর উপর কাজ করে, এরকম কিছু? হ্যাঁ, ঠিক ধরেছেন। এখানেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ওষুধটার নাম থায়োসিনামেনাম। থায়োসিনামিনাম? হ্যাঁ, সূত্র অনুযায়ী এটাকে ইউরেথ্রাল স্ট্রিকচারের চিকিৎসায় বেশ গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণটা হলো, এটা মনে করা হয় যে সরাসরি স্কার টিস্যু বা ক্ষতচিহ্ন গলাতে সাহায্য করে। ও, স্কার টিস্যু ওই ভেতরের ঘা শুকিয়ে শক্ত হয়ে যাওয়া অংশটা? একদম। অনেক সময় তো ইনফেকশন বা আঘাতের পর এই স্কার টিস্যু তৈরি হয়েই নালীটা সরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এই থায়োসিনামিনাম দীর্ঘমেয়াদী ব্যবহারে ধীরে ধীরে উন্নতি আনতে পারে বলে মনে করা হয়। অবশ্যই ক্লেমাটিস বা কোনিয়মের মতো ওষুধও আছে। সেগুলো তো সূত্রে ছিল। হ্যাঁ, ক্লেমাটিস ধরুন প্রস্রাবের ধারা সরু, কষ্ট হচ্ছে, শুরু করতে সময় লাগছে তখন। আর কোনিয়াম ব্যবহার হয় যখন প্রস্রাব খুব ধীরে ধীরে পড়ে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, বা চাপ দিতে হয়। কিন্তু থায়োসিমিনামের এই স্কার টিস্যুর উপর কাজ করার বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য। বোঝা গেল। আচ্ছা, এই যে নালীটা সরু হয়ে যাচ্ছে, এর আসল কারণগুলো কি কি হতে পারে? সূত্রে ইনফেকশন, আঘাতের কথা বলা আছে। হ্যাঁ, ওগুলোই প্রধান কারণ। কোনো ইনফেকশন, বিশেষ করে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা ধরুন কোনো আঘাত লাগলো ওই জায়গায়, কিংবা কোনো অপারেশনের পর। হ্যাঁ, মূত্রনালীর কোনো অপারেশনের পর স্কার টিস্যু তৈরি হওয়াটাও একটা বড় কারণ। কখনো কখনো পাথর বা জন্মগত ত্রুটিও থাকতে পারে, যদিও সেটা কম। আর এখানেই তো রোগটা ঠিক কী কারণে হচ্ছে সেটা জানাটা জরুরি। খুব জরুরি। সঠিক রোগ নির্ণয় বা ডায়াগনোসিসটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ না জানলে তো ঠিক চিকিৎসা হবে না। তাহলে তো প্রথমেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। অবশ্যই, ১০০ বার। নিজে নিজে কিছু করার চেষ্টা করা একদমই উচিত নয়। চিকিৎসকের পরামর্শ মাস্ট। আর টেস্ট করার প্রয়োজন হতে পারে? হ্যাঁ, হতে পারে। সমস্যাটা ঠিক কোথায়, কতটা সরু হয়েছে, এগুলো বোঝার জন্য আল্ট্রাসোনোগ্রাম লাগতে পারে, বা ইউরোফ্লোমেট্রি বলে একটা টেস্ট আছে। ইউরোফ্লোমেট্রি? হ্যাঁ, ওটা দিয়ে প্রস্রাবের গতি মাপা হয়। ফ্লো কতটা কম সেটা বোঝা যায়। আর যদি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান,
তাহলেও একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিতেই হবে। তিনি সব উপসর্গ মিলিয়ে সঠিক ওষুধটা বেছে দিতে পারবেন। ঠিক। আচ্ছা, সূত্রে জীবনযাত্রার ব্যাপারেও কিছু টিপস ছিল, যেমন জল বেশি করে খাওয়া। হ্যাঁ, ওগুলো খুব সাধারণ কিন্তু কাজের জিনিস। পর্যাপ্ত জল খেলে প্রস্রাব পরিষ্কার থাকে, ইনফেকশনের চান্স কমে। আর প্রস্রাব চেপে না রাখা। একদম, বেয়ে গেলে চেপে রাখা উচিত নয়। আর খুব মশলাদার বা গরম খাবার একটু এড়িয়ে চলতে বলা হয়। অতিরিক্ত ঠান্ডা বা শুকনো আবহাওয়াও কারো কারো সমস্যা বাড়াতে পারে। তাহলে যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি, ইউরেথ্রাল স্ট্রিকচার মানে হল প্রস্রাবের নালী সরু হয়ে যাওয়া, যার ফলে প্রস্রাব করতে নানা রকম অসুবিধা হয়। হোমিওপ্যাথি এক্ষেত্রে রোগীর সব উপসর্গ, তার শারীরিক মানসিক গঠন দেখে চিকিৎসা করে। মানে পার্সোনালাইজড ট্রিটমেন্ট। ঠিক, যেখানে ক্ল্যামেটিস, ক্যান্থারিজ, সাবালকোনিয়ামের মতো ওষুধের ব্যবহার আছে। আর বিশেষ করে থায়োসিনামিনাম, যেটা স্কার টিস্যুর ওপর কাজ করে বলে জানা যায়। কিন্তু সবচেয়ে জরুরি হলো যে কোনো চিকিৎসা শুরুর আগে সঠিক রোগ নির্ণয় আর একজন পেশাদার মানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। আসলে বৃহত্তর দিক থেকে দেখলে প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যাকেই অবহেলা করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। একদম। সব মিলিয়ে আলোচনাটা কিন্তু বেশ কাজের হলো, অনেক কিছু পরিষ্কার হলো। তবে আমার একটা ভাবনা আসছে মনে এই আলোচনা থেকে। আমাদের সূত্রে থায়োসিনামিনাম নিয়ে যা বলা হলো যে এটা শরীরের ভেতরের স্কার টিস্যু বা ওই ক্ষতচিহ্ন গলাতে সাহায্য করতে পারে, হ্যাঁ, এই ধারণাটা কি শুধু এই ইউরেথ্রাল স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ, নাকি ধরুন শরীরের অন্য কোথাও যদি এরকম অনাকাঙ্ক্ষিত স্কার টিস্যু তৈরি হয় সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর ক্ষেত্রেও এর কোনো ভূমিকা থাকতে পারে? মানে এর প্রয়োগ কি আরও ব্যাপক হতে পারে? এটা নিয়ে আরও জানার আগ্রহ থেকে গেল।